আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা লাস্ট লেকচারে আমি তোমাদেরকে শক্তির নিয়ে যে ডিটেলসে আলোচনা করেছিলাম এবং আমি তোমাদেরকে গতিশক্তি এবং বিভব শক্তির যে সমীকরণগুলো সেগুলো আমি তোমাদেরকে প্রমাণ করে দিয়েছি গত ক্লাসে। আমি বলেছিলাম যে আজকে আমি তোমাদের সাথে গাণিতিক সমস্যা নিয়ে আসবো তোমাদের সামনে। তো দেখো, আজকে আমরা প্রথমে আমাদের এটা হচ্ছে প্রবলেম 1। আমাদের সামনে একটা সমস্যা দাঁড় করানো আছে। সমস্যাটা হচ্ছে যে ভূমি থেকে 10 মিটার উঁচুতে থাকা 0.25 কেজি ভরের একটি আম বৃত্তচ্যুত করার জন্য একটি ছেলে 12 মিটার পার সেকেন্ড বেগে ঢিল ছুড়ল। ওকে, তোমরা তাহলে ঘটনাটা বুঝতে পারতেছো যে কোনো একটা গাছে, ধরো এটা কোনো একটা গাছ, সেই গাছে সাপোজ ধরো কোথাও একটি আম তোমার ঝুলানো আছে। ওকে, কোনো একটা আম ঝুলানো আছে। একজন শিক্ষার্থী, ধরো সে তোমার এখানে দাঁড়ানো, সে তোমার এই আমটাকে ছোড়ার জন্য সে একটা ঢিল তোমার নিক্ষেপ করলো। ঠিক আছে, সে এখানে একটা ঢিল নিক্ষেপ করলো। তো প্রশ্ন হচ্ছে আমটির বিভব শক্তি নির্ণয় করো। তো আমটার বর্তমান হাইট হচ্ছে, আমটা ভূমি থেকে তোমার 10 মিটার উচ্চতায় আছে। ক্লিয়ার? আমটা ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আছে, আর ভর তোমার দেয়াই আছে 0.25 কেজি। আর ছেলেটির পক্ষে আমটি বৃত্তচ্যুত করা সম্ভব কিনা, মানে ছেলেটা আমটাকে পারতে পারবে কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, তো তোমরা স্টুডেন্টসরা ভিডিওটা পজ করে নিজেরা অঙ্কটা চেষ্টা করতে পারো, তারপরে তোমরা আমার উত্তরের সাথে তোমাদের উত্তরটা মিলিয়ে নিও। ওকে, তো আমি এখন তোমাদেরকে এখানে সলিউশন দিয়ে দিচ্ছি। দেখো সলিউশন। ও আরেকটা কথা, প্লিজ ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখো, ধৈর্য ধরে। তুমি যদি ম্যাথটা বোঝো তুমি অনেক উপকৃত হবা। আচ্ছা, তো প্রথম প্রশ্ন ক নাম্বারটা হচ্ছে আমাদের যে আমটির বিভব শক্তি নির্ণয় করো। তো আমরা আগে আমাদের যে ডেটাগুলো দেয়া আছে তা আমরা তুলি শিক্ষার্থীরা। বিভব শক্তির সূত্র কি? বিভব শক্তির সূত্র হচ্ছে আমাদের যে ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। তো আমরা দেখি আমাদের যা যা দেয়া আছে। আমাদের এম কত দেয়া আছে? এম হচ্ছে 0.25 কেজি। আমাদের জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আমাদের এইচ তো তোমরা জানোই 10 মিটার। আমরা যদি এখানে এগুলো বসে এখন ক্যালকুলেট করি, 0.25 ইন্টু 9.8 ইন্টু 10, তাহলে আমরা ফাইনালি ইপি কত পাবো? আমরা ইপি পাবো তোমার, আমি এখানে ক্যালকুলেট করি, 0.25 ইন্টু 9.8 ইন্টু 10, আমরা পাচ্ছি 24.5। ওকে, আমরা পাচ্ছি তোমার 24.5 জুল। খুব ইজি একটা অঙ্ক। এটা হচ্ছে আমাদের ক নাম্বার ম্যাথের আনসার। দেখো, আমরা জানি শক্তির একক কি শিক্ষার্থীরা? শক্তির একক হচ্ছে জুল। তো এই জন্য আমরা এখানে যে দিলাম। আচ্ছা, এবার আসো আমরা খ নাম্বার যে ম্যাথটা করি, যে ছেলেটির পক্ষে আমটি বৃত্তচ্যুত করা সম্ভব হবে কি না, গাণিতিক ব্যাখ্যা দাও। এই ম্যাথটা যখন আমরা সলভ করব শিক্ষার্থীরা, আমরা যে জিনিসটা খেয়াল করতে হবে তোমাদেরকে, তুমি এখানে তুমি খেয়াল করো, তুমি এই জায়গাটাতে তুমি খেয়াল করে দেখো যে আমটা ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আছে এবং ছেলেটা এই আমটাকে পারার জন্য সে কত বেগে ঢিল ছুড়লো? সে তোমার যেই বেগে ঢিলটা ছুড়লো সেই বেগের মান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো সেই ঢিলটার বেগ হচ্ছে তোমার 12 মিটার পার সেকেন্ড। তা আমরা ম্যাথটা সলভ করার জন্য আমরা সবার আগে যে জিনিসটা দেখি, আমরা একটা জিনিস বের করার চেষ্টা করি যে ঢিলটা 10 মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছাবে কিনা। আমরা আগে এই জিনিসটা খেয়াল করি, হ্যাঁ, যে ঢিলটা 10 মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছাবে কি না। যদি ঢিলটা 10 মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছায় শিক্ষার্থীরা, কথাটা বুঝতে পেরেছো? যদি ঢিলটা 10 মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছায় তাহলে আমরা
বলতে পারবো যে যেহেতু ঢিলটা 10 মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছাইছে, মানে আমের গায়ে আঘাত করেছে, তাহলে আমটা পড়বে। তখন আমরা এই কথাটা বলতে পারবো অ্যাটলিস্ট। তাহলে আর যদি ঢিলটা 10 মিটার উচ্চতা পর্যন্ত নাই পৌঁছাইতে পারে, যেমন তুমি একটা ঢিল মারলা, সেটা অনেক বেঁকে ছিল, বাট সেটা আম পর্যন্ত পৌঁছাইতেই পারলো না, তাহলে কি আর আম পড়ার কোনো প্রশ্ন আছে? তাই না? ফিজিক্স কিন্তু একদম তোমার বাস্তব প্রবলেম নিয়ে কাজ করে। যে তুমি এখানে যে জিনিসটা দেখবা, যে আমরা যে জিনিসটা দেখি, আমরা আসলে ক্যালকুলেট করি যে আমটা যে 10 মিটার উচ্চতায় আছে, সেই 10 মিটার উচ্চতা পর্যন্ত ঢিলটা পৌঁছায় কিনা। তাহলে আমরা এখানে যে জিনিসটা বের করব, সেটা আমরা এখানে পাশে লিখি। আমরা কি বের করব? আমাদের যেই কি জিনিস বের করতে হবে, যে ঢিলটি দশ মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছাবে কি না, এটা আমরা এখানে চেক করব। তো এটা চেক করার জন্য আমরা কি করতে পারি? আমরা একটা কাজ করি, আমরা ঢিলটার আগে দেখি সর্বোচ্চ কত যেতে পারে। ওকে শিক্ষার্থীরা, আমরা বের করি এই ঢিলটা সর্বোচ্চ কত উচ্চতায় যেতে পারে। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করব ম্যাক্সিমাম হাইট। আমরা এখানে ক্যালকুলেট করব কি? ম্যাক্সিমাম হাইট। আমরা সর্বোচ্চ উচ্চতা ক্যালকুলেট করব। তো দেখো, সর্বোচ্চ উচ্চতায় আমরা জানি যে কি কি, দেখো আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ, আমি তোমাদেরকে ক্লাসে এগুলো পড়িয়েছিলাম, কত হয়? 0 মিটার পার সেকেন্ড হয়। আমি তোমাদেরকে কিন্তু লাস্ট ক্লাসে, সরি, আমি স্কুলে তোমরা যখন ছিলে, আমি ক্লাসে কিন্তু তোমাদেরকে এগুলো প্রুফ করে দিয়েছিলাম যে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0 হয়। আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে দিয়েছিলাম। তো এই কথাগুলো তোমাকে কিন্তু লিখতে হবে না এক্সামে, আমি জাস্ট ম্যাথটা সলভ করার জন্য যা যা লাগবে আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি। তাহলে আমাদের দেখো কি কি দেয়া আছে, আমাদের প্যারামিটার্সগুলো কি কি দেয়া আছে। তো আমাদের দেয়া আছে কি কি, দেখো গিভেন আমাদের আদিবেগ দেয়া আছে, তাই না? আমাদের আদিবেগ ইউ কত? 12 মিটার পার সেকেন্ড। তারপর দেখো শিক্ষার্থীরা, আমাদের শেষ বেগ কি হবে? আমাদের শেষ বেগ ভি হবে তোমার 0 মিটার পার সেকেন্ড, কারণ শেষে 0 হয়ে যাবে। আমাদের এখানে কি লাগবে শিক্ষার্থীরা? আমাদের এখানে লাগবে কিন্তু অভিকর্ষ ত্বরণ, কারণ তুমি এখানে অভিকর্ষের বিপরীতে কাজ করতেছো। তাহলে তোমার অভিকর্ষজ ত্বরণ, যেটা তোমার জি, এটার ভ্যালু তোমরা সবাই জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের লাগবে উচ্চতা এইচ কত, এটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। তো দেখো, আমরা যদি এই জায়গাটাতে এইচ ক্যালকুলেট করি, তাহলে আমরা কি পাই? আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। আচ্ছা, মাইনাসটা কেন আসলো শিক্ষার্থীরা? এই নেগেটিভটা কেন আসলো? এই নেগেটিভটা আসলো কারণ কি? নিক্ষিপ্ত বস্তু, তাই না? নিক্ষিপ্ত বস্তু না? কারণ তুমি আমকে উপরে মারতেছো, সরি, আম পাড়ার জন্য ঢিলটাকে তুমি উপরে মারতেছো, তাহলে এটা নিক্ষিপ্ত বস্তু। ওকে, তো বা আমাদের শেষ বেগ 0, আমাদের আদি বেগ হচ্ছে 12 মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ, বা 0 ইজ ইকুয়াল টু 12 আমাদের 144, এটা হচ্ছে আমাদের 19.6 এইচ, বা 19.6 এইচ ইজ ইকুয়াল টু 144, বা আমাদের এইচ কত আসবে? এটা আসবে তোমাদের 144 ডিভাইডেড বাই 19.6, which is 7.346. So H is equal to 7.347 ধরতে পারি আমরা মিটার, এত মিটার। দেখো, মানে এই ঢিলটা তোমার সর্বোচ্চ যেতে পারে কত মিটার? 7.347 মিটার অনলি। আর আমার আম আছে কত মিটার হাইট? আমার আম আছে 10 মিটার উচ্চতায়। তাহলে এটা কত কম না? মানে এটা কিন্তু 10 মিটার থেকে
কম, তাই না, লেস দেন 10 মিটার। তাহলে অর্থাৎ কি, আম আম পর্যন্ত তো ঢিল পৌঁছাতেই পারবে না, তাহলে আম আর পারার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমি এখানে বলতে পারবো যে অতএব আম বৃত্তচ্যুত হবে না। ওকে শিক্ষার্থীরা, তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় না বুঝো তাহলে ভিডিওটা পজ করে আবার বা পিছনে নিয়ে তোমরা ওই জায়গাটা আবার দেখে নাও। তো আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের প্রবলেম 2। দেখো প্রবলেম 2 হচ্ছে যে রহিমের ভর 30 কেজি এবং করিমের ভর 20 কেজি। একটি দৌড় প্রতিযোগিতায় রহিম 5 মিটার পার সেকেন্ড এবং করিম 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। প্রথম প্রশ্ন, দৌড়ের সময় কার গতিশক্তি কম ছিল, এটা তোমাদেরকে বের করতে হবে। 2 নম্বর প্রশ্ন, যদি রহিম ও করিমের ভর বেগ সমান হতো তাহলে কার গতিশক্তি বেশি হতো, গাণিতিক ব্যাখ্যা দাও। তো এটা একটা প্রবলেম তোমাদের সামনে দাঁড়া করানো আছে। তো তোমরা ভিডিওটা পজ করে নিজের একবার চেষ্টা করতে পারো, তারপর তোমরা আমার আনসারের সাথে মিলিয়ে নিও। তো আমি এখন তোমাদেরকে এখানে আনসার দিচ্ছি। দেখো আমার এখানে প্রথম ম্যাথটা হচ্ছে কি, দৌড়ের সময় কার গতিশক্তি কম ছিল এটা আমাদেরকে বের করতে হবে। মানে কার গতিশক্তি কত ছিল এটা আমরা জানতে পারলেই তো আমরা বলতে পারবো কার বেশি কার কম। তো আমরা মানে বেসিক্যালি আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে বেসিক্যালি তোমার গতিশক্তি। আচ্ছা, তো গতিশক্তির ফর্মুলা কি শিক্ষার্থীরা? গতিশক্তির ফর্মুলা আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে প্রুফ করে দিয়েছিলাম যে গতিশক্তির ফর্মুলা এটা হচ্ছে আমাদের ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমি তোমাদেরকে কিন্তু সূত্র প্রতিপাদন নিয়ে হোমওয়ার্কও দিয়েছিলাম, তোমরা কিন্তু স্টুডেন্টরা এখনও অনেকে সাবমিট করোনি। তো প্লিজ তোমরা বি সিনসিয়ার, হোমওয়ার্কগুলো তোমরা বাসায় সাবমিট করো, কারণ এখন তোমাদের কোনোই কাজ নেই, তোমরা কিন্তু যথেষ্ট ফ্রি, হোমওয়ার্ক কিন্তু তোমাদের করে ফেলার কথা। আচ্ছা, তো আমরা যে জিনিসটা ক্যালকুলেট করব ক নম্বরে, দেখো আমরা প্রথমে রহিমের জন্য বের করি। দেখো রহিমের গতিশক্তি, ধরো তোমার এটা হচ্ছে EK1, রহিমের গতিশক্তি আমরা নাম দিলাম EK1। সূত্র কি? সূত্র হচ্ছে হাফ M1 V1 স্কোয়ার। আমরা রহিমকে সব তোমার 1 দিলাম। তাহলে এখন দেখো আমাদের কি কি আসবে, হাফ, আমাদের M1 কত, রহিমের ভর কত 30, তো 30, রহিমের তোমার গতি বেগ কত 5 মিটার পার সেকেন্ড, তাহলে তোমার 5 স্কোয়ার। তো তুমি ফাইনালি রহিমের গতিশক্তি তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার 15 × 25, দ্যাট মিনস 375। ওকে, এটা হচ্ছে তোমার 375, এটা কি গতি শক্তি, তাহলে একক কি হবে, জুল। আচ্ছা, এবার আসো আমরা করিমের গতিশক্তি বের করি। দেখো করিমের গতিশক্তি এটা হচ্ছে EK2, আমরা এখানে সব তোমার 2 নাম দিই। তাহলে আমাদের হাফ, আমাদের M2 কত 20, আমাদের বেগ কত 6। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি তোমার 10 × 36 360 জুল। আমরা পাচ্ছি 360 জুল। তাহলে কার গতিশক্তি বেশি, কার গতিশক্তি বেশি, অর্থাৎ রহিমের গতিশক্তি বেশি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এখানে 1 নম্বর যে ম্যাথটা, এটার সলিউশন। আচ্ছা, এবার দেখো শিক্ষার্থীরা আমরা 2 নম্বর ম্যাথটা করব। আমি এই 2 নম্বর ম্যাথটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এই 2 নম্বর ম্যাথটা এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। ম্যাথটা কনসেপচুয়াল ম্যাথ, এই ম্যাথটার সাথে তোমার খুব ভালোভাবে থিওরি জড়িত, তোমাকে থিওরি বুঝতে হবে। ওকে, তাই মনোযোগ দিয়ে ম্যাথটা খেয়াল করো।
দেখো আমাকে কি বলতেছে এখানে, যে যদি রহিম ও করিমের ভরবেগ, তো আমাদের এই জায়গাটাতে দেখো একটা নিউ একটা কনসেপ্ট আমাদের এখানে দাঁড়া করানো আছে। সেই কনসেপ্টটা কি, দেখো আমাদের এখানে যে কনসেপ্টটা দাঁড়া করানো আছে সেই কনসেপ্টটা হচ্ছে ভরবেগ। আমরা ভরবেগ নিয়ে কিন্তু বল চ্যাপ্টারে পড়েছিলাম শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে ভরবেগ কি ছিল? দেখো আমি এখানে লিখতেছি, ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করতাম না? ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? পি। আর সেই ভরবেগ কি ছিল? ভরবেগ ছিল তোমার এমভি, ভর গুণ বেগ, ভর গুণ বেগ ছিল। তোমাদের মনে পড়তেছে? বল চ্যাপ্টারে কিন্তু আমরা ভরবেগ আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তো বললো কি, যদি রহিম ও করিমের ভরবেগ সমান হতো তাহলে কার গতিশক্তি বেশি হতো? অর্থাৎ এই জায়গাটাতে দেখো ভরবেগ দিয়ে গতিশক্তি বের করতে বলেছে। কোশ্চেনটা বুঝতে পেরেছো? এখানে কিন্তু অন্য কোনো ডেটা দেয়া নাই, বলা আছে যদি রহিম ও করিমের ভরবেগ সমান হতো তাহলে কার গতিশক্তি বেশি হতো। অর্থাৎ আমার সম্পর্কটা কি? ভরবেগের সাথে গতিশক্তি। আবারও দেখো ভরবেগের সাথে গতিশক্তি, তো ভরবেগের সাথে গতিশক্তির না একটা সুন্দর সম্পর্ক আছে, ঠিক আছে? ভরবেগের সাথে গতিশক্তির একটা ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশনস আছে। তোমরা একটু এখানে খেয়াল করো, আমি দেখো ফ্রম লাস্ট ক্লাস, দেখো ফ্রম লাস্ট ক্লাস আমি তোমাদেরকে কি দেখিয়েছিলাম, যে ইকে, আমি এখানে সাইডে লিখতেছি, দেখো যে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটা আমি তোমাদেরকে প্রুফ করে দিয়েছিলাম না? আচ্ছা এখন দেখো, এখন আমরা একটা লাইন তো আমরা সবাই লিখতে পারি। দেখো আমরা এখানে হাফ লিখে আমরা এই যে এম, যেটা শিক্ষার্থীরা এম কে কি লিখতে পারি? এম স্কোয়ার। তাহলে আমাকে এখানে ভি স্কোয়ার, তাহলে দেখো আমার ইকুয়েশনে কি ছিল? একটা এম, আমি আনছি কি এম স্কোয়ার, তাহলে আমাকে কি করে দিতে হবে? নিচে একটা এম দিয়ে দিতে হবে। তাহলে এই এম আর এম স্কোয়ার কাটাকাটি হয়ে আমার এম থাকবে। ওকে, এখন দেখো হাফ, এখন এম স্কোয়ার ভি স্কোয়ারকে আমরা একত্রে কি লিখতে পারি? একত্রে লিখতে পারি এম ভি স্কোয়ার বাই এম। তো এম ভি কি শিক্ষার্থীরা? এম ভি হচ্ছে পি। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে দেখো এম ভির জায়গায় আমরা লিখতে পারি পি, তাহলে পি স্কোয়ার বাই 2rm গুণ করলে 2m, এটা হচ্ছে ইকে। দেখো এই যে তোমার বক্স আকারে এখানে যেই আমি ইকুয়েশনটাই যে পেলাম, এটা দেখো আমি এখানে বক্স করে দিয়েছি তোমাদের জন্য। এই যে বক্স করে আমি এখানে যে ইকুয়েশনটা পেলাম, এটাকে আমরা বলি, এটাকে আমরা বলি গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। ওকে, এটাকে আমরা বলি গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক। ওকে, আচ্ছা এখন দেখো, এখন আমরা আমাদের যে ম্যাথটা এটাতে আমরা আসি। তা আমি এই জায়গাগুলো আমি সাইড করে দিলাম, এগুলো হচ্ছে আমার নেসেসারি ইনফরমেশন, আমার ম্যাথটা সলভ করার জন্য প্রয়োজন ছিল। ওকে, যেগুলো আমার সলভ করার জন্য প্রয়োজন ছিল আমি সাইডে এখানে রেখে দিলাম। আচ্ছা এখন দেখো আমি এই জায়গাটুকুতে ম্যাথটা তোমাদেরকে সলভ করে দিচ্ছি। আচ্ছা আমাদের তাহলে কোশ্চেনে আবার দেখো, যদি রহিম ও করিমের ভরবেগ সমান হতো তাহলে কার গতিশক্তি বেশি হতো? আচ্ছা, তা আমরা এখানে যে কাজটা করব, যে প্রথমে আমি যে লেখাটা লিখব, যে ধরি রহিমের গতিশক্তি ই কে 1 ও করিমের গতিশক্তি ই কে 2। আচ্ছা তারপরে দেখো, অতএব রহিমের জন্য
ek1 এটা কি হবে দেখো এই পাশে খেয়াল করো ek কি ভরবেগ স্কয়ার p স্কয়ার বাই 2m1 ওকে ek1 is equal to p square by 2m1 রহিমের গতিশক্তি সমান সমান রহিমের ভরবেগের বর্গ ভাগ 2 ইন্টু রহিমের ভর ওকে আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি p স্কয়ার ইজ ইকুয়াল টু 2ek1 m1 এটা আমরা তো লিখতেই পারি তাই না এটা আমরা কিভাবে লিখতে পারি আড়াআড়ি গুণ করে এটা আমরা আড়াআড়ি গুণ করে পেয়েছি ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1 এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1 তারপরে দেখো আমি যদি এখানে লিখি করিমের জন্য ওকে দেখো করিমের জন্য এটা হচ্ছে ek2 এটা হচ্ছে p স্কয়ার বাই 2m2 তাই না করিমের ভরবেগ সরি করিমের গতিশক্তি এটা হচ্ছে ek2 এটা হচ্ছে করিমের ভরবেগের বর্গ স্কয়ার বাই 2 ইন্টু করিমের ভর আচ্ছা p তে কেন 1 2 দিলাম না কারণ দুজনের ভরবেগ সমান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি দেখো এখান থেকে আমরা লিখতে পারি p স্কয়ার ইজ ইকুয়াল টু 2ek2 m2 এটা হচ্ছে ইকুয়েশন 2 এখন দেখো শিক্ষার্থীরা p স্কয়ার সমান সমান 2ek1 m1 আবার p স্কয়ার সমান সমান 2ek2 m2 তাহলে এটাও p স্কয়ারের সমান এটাও p স্কয়ারের সমান তাহলে প্রশ্ন মতে না যে সমীকরণ 1 ও 2 থেকে দেখো শিক্ষার্থীরা সমীকরণ 1 ও 2 থেকে এটাও p স্কয়ারের ইকুয়েশন এটাও p স্কয়ারের ইকুয়েশন তাহলে এই সমীকরণ 1 ও 2 থেকে আমরা কি বলতে পারি যে এই দুইটা সমান মানে 2ekm1 is equal to 2ekm2 কারণ এটাও p স্কয়ার থেকে এসেছে এটাও p স্কয়ার থেকে এসেছে আচ্ছা তো এখন দেখো তাহলে আমরা এখন যেই জিনিসটা লিখতে পারি দেখো শিক্ষার্থীরা বা আমাদের দুই পাশ থেকে কিন্তু 2 2 ক্যান্সেল হয়ে যায় তাই না দুই পাশ থেকে 2 2 বাদ হয়ে যায় 2 2 আমরা কেটে দিলাম তাহলে আমাদের এখন থাকলো কি ekm1 is equal to ekm2 দেখো বা ekm1 is equal to ekm2 সরি এখানে ek1 এখানে ek2 আছে হ্যাঁ এখন দেখো ek1 বাই ek2 is equal to m2 বাই m1 এখন দেখো শিক্ষার্থীরা m2 কত m2 কিন্তু করিমের ভর কত 20 ঠিক আছে এখানে তোমার করিমের ভর হচ্ছে 20 আর রহিমের ভর কত 30 তাহলে তোমার আমরা এখান থেকে যদি দেখি দেখো m2 হচ্ছে 20 তাহলে উপরে আসবে আমার 20 আর m1 হচ্ছে আমার 30 ঠিক আছে তাহলে আমার এই জায়গা থেকে তোমার 20 ভাগ 30 তোমার আসলো কত 0.67 তোমার আসলো 0.67 বা ek1 by ek2 is equal to 0.67 এখন দেখো এই যে এটা ভগ্নাংশ তাই না এই ভগ্নাংশটা যে ek1 by ek2 এই জায়গা থেকে তোমাকে একটু এখন বুঝতে হবে ek1 by ek2 এর মানটা 0.67 এটা কি লেস দ্যান 1 না শিক্ষার্থীরা এই মানটা লেস দ্যান 1 আসলো না দেখো একের চেয়ে ছোট না একের চেয়ে ছোট মানে কি তুমি দেখো আমরা সব সময় একের চেয়ে ছোট কখন পাই কোনো ভগ্নাংশ আমি তো এখানে সাইডে লিখি
যে কোনো ভগ্নাংশ এর মান 1 থেকে ছোট হওয়া, অর্থাৎ মানে এই কথাটার অর্থ কি? কথার অর্থ হচ্ছে যে লব হরের তুলনায় কি হয়ে গিয়েছে? ছোট হয়ে গিয়েছে। লব হর থেকে ছোট হয়ে গিয়েছে। দেখো, যদি লব বড়ই হতো, যদি লব বড় হতো, হর ছোট হতো, তাহলে কিন্তু তুমি এখানে 1-এর চেয়ে বড় মান পাইতা। বা যেহেতু তোমার লব ছোট, হর বড়, তাই তুমি 1 থেকে ছোট মান পেয়েছো। অর্থাৎ EK1 যেটা লব এটা ছোট, EK2 যেটা হর সেটা বড়। অর্থাৎ EK1 EK2 থেকে ছোট। তো EK1 কি ছিল? EK1 ছিল রহিমের গতিশক্তি। EK2 কার ছিল? করিমের গতিশক্তি। তাহলে করিমের গতিশক্তি বেশি, তাই না? তাহলে করিমের গতিশক্তি বেশি। তো অতএব করিমের গতিশক্তি বেশি। ওকে, আশা করি তোমরা ম্যাথটা শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমি এখন তোমাদেরকে একটা HW প্রবলেম দেব। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদের সামনে আমি একটা HW প্রবলেম দাঁড় করিয়েছি। কোশ্চেন হচ্ছে 70 কেজি ও 72 কেজি ভরের দুজন ব্যক্তি যথাক্রমে 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ও 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে। 1 নম্বর প্রশ্ন, 5 সেকেন্ড পর তাদের গতিশক্তির পার্থক্য কত? 2 নম্বর প্রশ্ন,